অনেকদিন ধরে রিয়েলমির কোনো খবর পাওয়া যাচ্ছিল না, অবশেষে তারা হাজির হলো সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে। প্রেজেন্টিং Realme C55। এবার শুরু হবে টু দ্য পয়েন্টে কথাবার্তা, কারণ দ্যাটস হোয়াট উই ডু। ক্যামেরার পেছনে ইমাম এবং নোমানকে সাথে নিয়ে, এই কি হলো রে তোদের, পুরা রোজা দিয়েছে। যাই হোক, পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট। চলুন ফোনটার ডিজাইন নিয়ে প্রথমে আমাদের কথাবার্তা শুরু করি। রিয়েলমি ইদানিং ডিজাইন নিয়ে বেশ ভালোই এক্সপেরিমেন্ট করছে এবং তারা ফোনের স্পেকের পাশাপাশি লুক এবং ফিলের দিকে যথেষ্ট যত্নশীল। ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, আমরা এটা মেজার করে 8.19 মিলিমিটার পেয়েছি এবং ওজন পেয়েছি মাত্র 191.6 গ্রাম। রেয়ার প্যানেলটা গ্লাস ফিনিশ, সেখানে তারা বিশেষ এক ধরনের টেক্সচার ব্যবহার করেছে যেটা ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। যদিও আপনি চাইবেন না এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাক, আর সেই কারণে তারা বক্সে একটা সিলিকন প্রোটেক্টিভ কেস দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, ফোনটাকে আরো দীর্ঘদিন ভালো রাখার জন্য আমার একটা পরামর্শ, আর সেটা হচ্ছে গেমিং এর সময় এবং স্পেশালি চার্জিং এর সময় কখনো ব্যাক কভার ব্যবহার করবেন না। তবে যেহেতু ফোনটা বেশ বড় সড়ো, তাই এটাকে এক হাতে অপারেট করাটা বেশ কষ্টসাধ্য। যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা হয়তো বেশ খানিকটা বিরক্ত হতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ফোনটা কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স এর চাইতেও বড়। দাম হিসেবে ফোনটার বেজেল ঠিকঠাক মতোই আছে, এক্সেপ্ট ওপরের দিকের বেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। বটম বেজেল প্রত্যাশা অনুযায়ী ঠিকঠাক আছে। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটা আইপিএস প্যানেল, যেটা ফুল এইচডি রেজুলেশনের পাশাপাশি 90 হার্জ এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 91.4%। ব্রাইটনেস ওকে, তবে আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, কারণ ডিরেক্ট সানলাইটে এটার ব্রাইটনেস আমাদের কাছে বেশ কম মনে হয়েছে। এবং এতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যেটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। ভিউইং অ্যাঙ্গেল এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু জোস ছিল, বিশেষ করে ইনডোরে। কালার যথেষ্ট শার্প এবং ভিভিড লেগেছে, আর পিক্সেলের কোয়ালিটিও যথেষ্ট ভালো। কোনো কালার ব্লিডিং ইস্যু নাই, অ্যাটলিস্ট ইনডোর কন্ডিশনে আপনাকে যথেষ্ট খুশি করবে এই ডিসপ্লে। এবং মিডিয়াটেকের হেলিও G88 দেখতে পাচ্ছি ইদানিং বেশ কিছু মিড রেঞ্জের ফোনে ব্যবহার করা হচ্ছে এবং যথেষ্ট স্টেবল পারফরমেন্স দিচ্ছে। বাট রিয়েলমির কাছ থেকে আমাদের প্রত্যাশা সবসময় একটু বেশিই থাকে। যেমন তারা কিন্তু নার্জো 30 সিরিজে বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে G95 প্রসেসরটা ব্যবহার করেছিল। তো সময়ের সঙ্গে সঙ্গে তো জিনিসগুলো আপগ্রেড হয়, বাট এই ক্ষেত্রে দেখতে পেলাম একটু ডাউনগ্রেড হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল এখানে G88 এর পরিবর্তে অন্তত G95 যদি তারা ব্যবহার করতো তাহলে আরো বেটার হতো। র্যাম এবং রমের ভ্যারিয়েন্ট হচ্ছে দুইটা, 6GB 8GB র্যাম আর 128GB আর 256GB ইন্টারনাল মেমোরি। র্যামের ভ্যারিয়েন্ট হচ্ছে LPDDR4X, এখানে আমি খুশি, বাট eMMC 5.1 স্টোরেজটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এখানে আসলে অন্তত UFS 2.1 যদি দেওয়া হতো তাহলে আমি বেশি খুশি হতাম। বাই দ্য ওয়ে, এতে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে, আপনি যদি মেমোরি আরো বাড়াতে চান কোনো অসুবিধা নাই, এখানে মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট তারা দিয়ে দিয়েছে। সফটওয়্যার হিসেবে তারা ব্যবহার করেছে Android 13, সেই সঙ্গে রয়েছে Realme UI 4.0। আমাদের রিভিউ ইউনিটে বেশ কিছু ব্লটওয়্যার পেয়েছি, তবে ধারণা করা হচ্ছে বাল্ক প্রোডাকশনে এই ব্লটওয়্যার গুলো থাকবে না। এখানে বেশ কিছু নতুন পেজ ট্রানজিশন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ফোনকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। পাশাপাশি রয়েছে প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ, যেগুলো আসলে শিওরলি আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে। ডে টু ডে পারফরমেন্স ওকে টাইপের, মানে নাথিং স্পেশাল, কিন্তু বেশি পরিমাণে অ্যাপ যদি আপনি ওপেন করে রাখেন তাহলে মাঝে মাঝে স্ট্যাটার আর ল্যাগ পেয়েছি, যেটা G88 এর কাছে আসলে কাম্য নয়। তবে এখানে ইমপ্রুভমেন্টের বেশ সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স মোটামুটি আমাদের প্রত্যাশা আর একটু বেশি ছিল অবশ্য। অ্যাপ সুইচিং এবং অ্যাপ ওপেনিং এ বেশ ভালোই ডিলে খেয়াল করেছি। আমরা AnTuTu স্কোর পেয়েছি 2,62,167 এবং গিগ বেঞ্চে সিঙ্গল করে পেয়েছি 424 এবং মাল্টি করে পেয়েছি 1,417। মিডিয়াটেকের হেলিও G88 দিয়ে রিভিউ করা আমাদের পেছনের বেশ কিছু ফোনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই স্কোরটা কাগজে কলমে সবচাইতে বেশি। ফোনটা রিস্টার্ট নিতে সময় নিয়েছে অলমোস্ট 1 মিনিট। পাশাপাশি আমরা কিনেমাস্টারের একটা ভিডিও এডিটিং টেস্ট করেছি, 5টা লেয়ারে ফুল এইচডিতে 5 মিনিটের একটা ভিডিও রেন্ডারিং দিতে সময় লেগেছে 3 মিনিটের সামান্য একটু বেশি। ফোনটার প্রক্সিমিটি সেন্সর কেমন সেটা দেখার জন্য আমরা এর অটো ব্রাইটনেস টেস্ট করেছি এবং আমাদের টেস্টিং এ বেশ ভালোই পারফর্ম করেছে। আলো এবং অন্ধকারের মধ্যে খুব সহজেই কিন্তু সে বুঝতে এবং সেভাবে ডিসপ্লের ব্রাইটনেস সেট করতে পারছিল। আমরা সিকোয়েন্সিয়াল রাইট স্পিড পেয়েছি 150 mbps এবং সিকোয়েন্সিয়াল রিড স্পিড পেয়েছি 225 mbps। স্ট্রেস টেস্টে এসে খেয়াল করলাম যে 8টা কোরই যথেষ্ট ধকল নিতে সক্ষম। তবে র্যাম ম্যানেজমেন্টে আমি খুব একটা খুশি হতে পারি নাই, অবস্থা খুবই খারাপ। এই দেখেন খেয়াল করে, মাত্র একটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাভেলেবেল, তারপরেও দেখাচ্ছে র্যামের প্রায় অর্ধেকের বেশি অকুপাইড। ফোনটা দিয়ে আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন PUBG, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে এইটা এক্স্যাক্টলি গেমারদের ফোন না। তবে আপনি মাঝে মাঝে গেমিং করতে পারবেন। আপনি যদি মডারেট গেমার হয়ে থাকেন তাহলে আপনাকে খুশি করতে পারবেন। গেমগুলো মোটামুটি পারফর্ম করেছে এবং আপনি যদি ফ্রেম রেট বা
গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে রেখে গেমিং করেন তাহলে বেটার আউটপুট পাবেন। তবে একটা ব্যাপারে আমি খুব কষ্ট পেয়েছি, তারা জাইরোস্কোপ জিনিসটা দেয় নাই। জাইরোস্কোপ থাকলে গেমিং এর কন্ট্রোলিং আরো অনেক বেটার হতো। আরেকটা সমস্যা আছে, সেটা হলো গেমিং এর পরে না বেশ ভালোই হিট হচ্ছিল ফোন, যেটা নর্মালের চাইতে বেশ খানিকটা অতিরিক্তই মনে হয়েছে আমাদের কাছে। 40-এর ওপরে টেম্পারেচার চলে গিয়েছিল। ওয়েল, এটার পারফরমেন্স নিয়ে সর্বশেষ আমার যে বক্তব্য সেটা হচ্ছে, পার্সোনালি আমার কাছে আরেকটু বেটার প্রত্যাশা ছিল এর কাছ থেকে। সামহাও মনে হয়েছে যে সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যার ভালোভাবে কম্বিনেশনটা করতে পারে না। এনিওয়ে, আমরা রিয়েলমির সাথে কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে G88 এর মতো পাওয়ারফুল একটা প্রসেসর কেন বেটার পারফর্ম করতে পারছে না। বাট তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে, আমাদের ইউনিটগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিট, এটা বেসিক্যালি বাল্ক প্রোডাকশনের ইউনিট না। যখন বাল্ক প্রোডাকশনের প্রোডাক্ট মার্কেটে আসবে, আশা করা যাচ্ছে এই প্রবলেমগুলো সলভ হবে। পেছনে তারা ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, সেই সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের আরও একটা এডিশনাল সেন্সর। তবে কষ্ট পাইলাম ভাই, পেছনে কোনো আলট্রা ওয়াইড শুটার তারা দেয় নাই। এটা কোনো কথা? প্রায় 20,000 টাকা দামের একটা ফোন, একটা আলট্রা ওয়াইড শুটার তো দেওয়া উচিত ছিল। 64 মেগাপিক্সেল শুনে আমাদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল ফোনের কাছ থেকে, সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও কাছাকাছি যেতে পেরেছে। এর ছবির যে জিনিসটা আমাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর কালারগুলো খুবই ন্যাচারাল, মানে অতিরিক্ত বুস্ট আপ করতে গিয়ে অ্যাবনর্মাল করে ফেলে নাই। ফোনের এক্সপোজার লেভেল খুবই কন্ট্রোল ছিল, যে জিনিসটা আমাদেরকে ইমপ্রেস করতে পেরেছে। সেই সঙ্গে ডাইনামিক রেঞ্জেরও দেখা পেয়ে যাবেন ঠিকঠাক। পাশাপাশি ছবিতে ডিটেইলের কোনো ঘাটতি নাই, অন্তত লাইটে আপনাকে প্রচুর ডিটেল দিতে সক্ষম এই সেন্সর। আমরা পোর্ট্রেট মোডে বেশ কিছু ছবি তুলেছি এবং আমাদের কাছে মনে হয়েছে খুবই অ্যাগ্রেসিভলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট খুব ভালো মতো সেপারেট করতে পারে না। ডে লাইটে ছবির কোয়ালিটি দেখে খুশি হলেও লো লাইটে এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ ছবিগুলো মোটামুটি ঠিকঠাক থাকলেও প্রচুর নয়েজ চলে আসে, সেই সঙ্গে ডিটেইলের একটু ঘাটতি দেখা যায়। তবে পার্সোনালি আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এর সামনে মাত্র 8 মেগাপিক্সেলের সেন্সর দেখে, কারণ এখন তো প্রচুর সেলফি তোলা হয় অধিকাংশ সবার, সুতরাং এখানে মিনিমাম 16 মেগাপিক্সেলের সেন্সর দিলে বেশি খুশি হতাম আমরা। এনিওয়ে, ছবির কোয়ালিটি কিন্তু অতটা খারাপ নয়। 8 মেগাপিক্সেল শুনে যতটা খারাপ হবে ভেবেছিলাম, ছবির কোয়ালিটি কিন্তু তার চাইতে অনেক ভালো পেয়েছি। ভালো লাইট দিতে পারলে আপনাকে চমৎকার ছবি দিবে, যথেষ্ট শার্পনেস পেয়ে যাবেন, যদিও লো লাইটে এর সিচুয়েশন অতটা ভালো নয়। বাই দ্য ওয়ে, রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p রেজুলেশনে সর্বোচ্চ 60 fps এ। ভিডিও কোয়ালিটি ওকে টাইপের, আমাদের কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই, বিশেষ করে এর স্টাবিলাইজেশনের ঘাটতি রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু 1080p রেজুলেশনে রেকর্ড করা সম্ভব সর্বোচ্চ 30 fps এ। স্টাবিলাইজেশন মোটামুটি ঠিকঠাক আছে, তবে ঝামেলা হচ্ছে প্রচুর ক্রপ হয়ে যায়। যেমন এই দেখেন, আমার হাতটা অনেক দূরে আমি রেখে দিয়েছি, তারপরেও যথেষ্ট ক্রপ করে ফেলেছে। সো এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। 5000 mAh তো এখন দেখতে পাচ্ছি যে পুরো কমন হয়ে গিয়েছে, অধিকাংশ ফোনে 5000 একটা স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছে। এনিওয়ে, এই ফোনের পজিটিভ একটা দিক হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। ফুল চার্জ হতে মোরালেস 100 মিনিটের মতো সময় লাগবে, এবং আপনি যদি হেভি ইউজার হন তাহলে হয়তো দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে আপনাকে, বাট নর্মাল ইউজার হলে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জিং এর সময় অবশ্য ফোনটা ভালোই হিট হয়। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে, নাথিং স্পেশাল। তবে লাউড স্পিকারে আমরা বেশ হতাশ হয়েছি, এখানে আমরা লাউডনেস এবং বেসটা মিস করেছি। যদিও তারা বলছে যে তারা 200% আলট্রা বুম স্পিকার নামক কিছু একটা ইমপ্লিমেন্ট করেছে, বাট ওইটা খুব একটা কাজের মনে হয়নি আমাদের কাছে। পাশাপাশি আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, তারা কিন্তু চাইলে স্টেরিও স্পিকার ইমপ্লিমেন্ট করতে পারতো, অন্তত এই এয়ারপিসটাকে ব্যবহার করে হলেও এই জিনিসটা করলে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সটা বেটার পাওয়া যেত। ফোনটার ভাইব্রেশন মোটর কোয়ালিটি সম্পর্কে অনেকে জানতে চান। আমাদের কাছে মনে হয়েছে Realme C55 এর ভাইব্রেশন মোটর কোয়ালিটি মানে ওকে টাইপের আর কি, মানে দেওয়ার দরকার দিছে আর কি, নাথিং স্পেশাল। তবে ওয়াইফাই সিগন্যাল সহ নেটওয়ার্ক রিসিপশন আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে। বাংলাদেশে মোট 2টা কালারে এই ফোনটা অ্যাভেলেবেল। আমাদের রিভিউ ইউনিটটা সান শাওয়ার কালারের, রেইনি নাইট নামক আরো একটা কালার অ্যাভেলেবেল। আমরা রিভিউর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ফাইনালি আসলে এই ফোনটা সম্পর্কে আমার ওপিনিয়ন কি, তার আগে দামটা জানিয়ে দিই। 6GB র্যামের সাথে 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,000 টাকা, এবং 8GB র্যামের সাথে 256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 23,000 টাকা। ভুলে গেছিলাম দাম। ওয়েল, এই ফোনটা কিন্তু আমি যেটা বুঝলাম, মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা বেশি করেন তাদেরকে টার্গেট করেই বানানো হয়েছে। আপনি যদি হেভি গেমার হন অথবা প্রচুর ফোন ব্যবহার করেন তাহলে হয়তো একটু ঝামেলায় পড়তে পারেন, বাট আপনি যদি মডারেট গেমার হন এবং ফোন অত বেশি ব্যবহার করেন না, টুকটাক বেসিক ইউজেস করেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, সোশ্যাল মিডিয়াতে বেশি ঘাটাঘাটি করেন, তাহলে আপনার জন্য ঠিক আছে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে দামটা সম্ভবত আর 2-1000 কমালে ভালোই হতো। পাশাপাশি তারা আরো একটা জিনিস করতে পারতো, এখানে আরো একটা ভেরিয়েন্ট কিন্তু তারা অ্যাড করতে পারতো, যেমন 464 বা 4128, এবং এটা করলে কিন্তু ফোনের দাম আরো খানিকটা কমে আসতো। যারা অ্যাফোর্ড করতে পারে না তারা হয়তো কেনার সুযোগ পেত। এনিওয়ে, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। পরবর্তীতে আরো এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে।
ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।